প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ফিজিক্স প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাস। তো আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় পর্বের ক্লাস করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় পর্বের ক্লাস করতে যাচ্ছি। তো তোমরা এখনো যারা প্রথম এবং দ্বিতীয় পর্বের ক্লাস করো নাই, তোমরা ওই দুইটা পর্বের ক্লাস করেই এই পর্বের ক্লাস করতে বসবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মূল টপিকগুলো জেনে নিই আগে। তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজনবিধি। তো জ্যামিতিক যোজনবিধির মধ্যে প্রথমে আছে হচ্ছে সাধারণ সূত্র, এরপরে আছে হচ্ছে ত্রিভুজ সূত্র, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র সামান্তরিক সূত্র। তো এই সূত্রগুলো আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। স্পেশালি সামান্তরিক সূত্র নিয়ে একদম ডিটেইলস আলোচনা করা হবে, যেটা তোমরা নতুন শিখতেছো। যদিও তোমরা প্রথম এবং দ্বিতীয় সূত্রটা সম্পর্কে কিছুটা হলেও জানো, ঠিক আছে, একদম সামান্তরিক সূত্রটা তোমাদের জন্য নতুন। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে করবা। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতেই থাকতেছে প্রিয় শিক্ষার্থীরা সাধারণ সূত্রটা। কিসের সাধারণ সূত্র? মানে ভেক্টর রাশির জ্যামিতিক যোজনবিধির সাধারণ সূত্রটা আজকে আমরা প্রথমেই পড়ব। তো দেখো, প্রথমে আমরা জেনে নিই যে সাধারণ সূত্রের স্টেটমেন্টটা। সমজাতীয় দুইটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা প্রান্তবিন্দু এবং দ্বিতীয়টির মানে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর মধ্যবর্তী সরল রেখা উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। কিছু বুঝছো? আচ্ছা, বুঝো নাই কিছু? তো চলো আমরা জিনিসটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার ট্রাই করি, তাহলে তোমরা এখানকার মানে এই যে স্টেটমেন্টটা তোমাদের মাথায় একদম ভালোভাবে ঢুকে যাবে। তো প্রথমে আমরা মনে করি যে ও একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে একটা ভেক্টর, মনে করো একটা পি ভেক্টর কাজ করতেছে দেখানো ডিরেকশন বরাবর এবং কিউ ভেক্টর কাজ করতেছে এই যে দেখানো ডিরেকশন বরাবর। তো পি এবং কিউ কে মনে করো আমরা দুইটা বল ভেক্টর কল্পনা করতে পারি। মনে করো এই যে ও যে পয়েন্ট আছে, ও পয়েন্টটাতে একটা বস্তু আছে বা কোনো একটা বিন্দু আছে, তাহলে ওই বস্তুটাকে দুইজন ব্যক্তি, একজন পি বলে আর একজন কিউ বলে কি এদিকে টানতেছে, একজন এদিকে টানতেছে আরেকজন। তো স্বভাবত জিনিসটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এদের দুইজনের লব্ধি মানে দুই ভেক্টরের লব্ধি বা দুই ভেক্টর রাশির ভেক্টরের লব্ধির ফলে লব্ধি যেদিকে ক্রিয়া করবে সেদিকেই এই বস্তুটা সরণ ঘটবে, ঠিক আছে। এখন এই যে বস্তুটা সরণ যেদিকে ঘটবে বা কোন দিকে বস্তুটা সরে যাবে সেটা নিয়ে আমরা আসলে আজকের সূত্রে মানে আজকের আলোচনা করবো। আজকের ক্লাসে আলোচনা আছে, মূল আলোচনা যে এইটার উপর ক্রিয়াশীল মানে একাধিক বল বা একাধিক ভেক্টর যদি কোনো একটা জায়গায় কাজ করে বা কোনো একটা বিন্দুতে কাজ করে তাহলে তার প্রভাবটা কিরকম হবে সেটাই আমরা আসলে আলোচনা করব। তো যেহেতু দুইটা ভেক্টর একসাথে কাজ করতেছে তাহলে তাদের কি আমাদের ভেক্টর যোগ করতে হবে, ঠিক আছে। তো এই যে ভেক্টরের যে লব্ধি নির্ণয় করার জন্য আমাদের যে সাধারণ সূত্র আছে সেই সাধারণ সূত্র ব্যবহার করে আমরা এই লব্ধিটা নির্ণয় করতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, সাধারণ সূত্রের মধ্যে আবার চলে যাই আমরা স্টেটমেন্টটাতে। দেখো, সমজাতীয় দুইটি ভেক্টর, তাহলে সমজাতীয় বলতে যেটা বোঝানো হয়েছে দুইটাই কি হতে হবে, বল ভেক্টর হলে বল ভেক্টর হতে হবে, ব্যাগ হলে ব্যাগ হতে হবে, মানে প্রথমটা ব্যাগ হলে দ্বিতীয়টা ব্যাগ হতে হবে, তারপর তোমার টর্ক হলে টর্ক বোঝাতে হবে, মানে দুইটা দ্বারা একই জাতীয় মানে সমজাতীয় হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথমটি শীর্ষ, তো আমরা এই ভেক্টরটাকে রিপ্লেস করে এখানে নিয়ে যাই, ঠিক আছে, এখানে নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের আদি বিন্দু এবং এটা হচ্ছে এই ভেক্টরের প্রান্ত বিন্দু বা শীর্ষ বিন্দু। তো তোমাকে কি বলছে, সমজাতীয় প্রথমটির শীর্ষ বা প্রান্ত বিন্দু, এই যে প্রথমটি শীর্ষ এবং প্রান্ত বিন্দু, শীর্ষ বা প্রান্ত বিন্দু হচ্ছে এটা এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, তাহলে দ্বিতীয় ভেক্টর কোনটা, কিউ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এটা এবং প্রান্ত বিন্দু হচ্ছে এটা। তাহলে এখানে কি বলছে, প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে থাকবে। তো চলো আমরা একই বিন্দুতে কানেক্ট করে দিই, এই যে কানেক্ট করে দিলাম, একই বিন্দুতে কানেক্ট হয়ে গেল। তারপর এখন আমাকে কি করতে বলছে, দেখো তো, প্রথম ভেক্টরের আদি বিন্দু, এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং ও দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু, এই যে দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু, তাদের মধ্যবর্তী একটা সংযোজক সরলরেখা অঙ্কন করলাম। এই সংযোজক সরলরেখাটাই আসলে আর,
এই আরটা আসলে আমাদের কি নির্দেশ করতেছে, লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। তো লব্ধির মান বলতে এই যে সরলরেখাটা পাইছি, সেই সরল রেখাটার ডিসটেন্স যেটা, সেটাই হচ্ছে আসলে লব্ধির, এই দুইটা ভেক্টরের লব্ধির মান, এবং যে ডিরেকশনটা দেখতেছি সেই ডিরেকশনটা হচ্ছে কি, লব্ধির দিক। অর্থাৎ এই বরাবর মানে এই বিন্দুতে যে দুইটা বল কাজ করছিল তাদের প্রভাবে বস্তুটা আসলে আলটিমেটলি এদিকে সরে যাবে, অর্থাৎ এদিকেও যায় নাই এদিকেও যায় নাই, কোন দিকে সরে গেছে, এদিকে সরে গেছে, এটা হচ্ছে লব্ধি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটু ইজিলি বুঝি জিনিসটা। তো মনে করো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা সি বিন্দু। তাহলে এটা মোটামুটি একটা ত্রিভুজের সাথে কল্পনা করতে পারি, মানে ত্রিভুজ হিসেবে কল্পনা করতে পারি, তো একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করা যায়। তো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আসলে নামকরণ করছি না, এখানে তো নামকরণ করে দিছি যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে বিন্দু। তাহলে এ বি ভেক্টর দ্বারা আমরা কি নির্দেশ করতে পারতেছি, এ বি ভেক্টর সমান আমরা লিখতে পারতেছি কি পি ভেক্টর, এবং বিসি সমান আমরা লিখতে পারতেছি কি কিউ ভেক্টর। বিসি সমান আমরা কি লিখতে পারতেছি, কিউ ভেক্টর, এবং এসি সমান আমরা লিখতে পারতেছি আর ভেক্টর। তো আমরা আর ইজ ইকুয়াল টু কি পেয়েছি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো আমরা আর ইজ ইকুয়াল টু পেয়েছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এবং সুতরাং আমরা আর সমান আবার কি পেয়েছি, এসি। সুতরাং এসি সমান আমরা লিখতে পারি কত, মান বসালে এসি সমান এবি প্লাস কত, বিসি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা জিনিসটা এখান থেকে একটু বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাকে যে ভেক্টরটা বলবে, মনে করো আমরা এসি ভেক্টর নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এসি ভেক্টর সমান আমরা এসি ভেক্টর মানে যে ভেক্টরটা নির্ণয় করতে বলবে সে ভেক্টরটার কোথায় চলে যাবে, আদি বিন্দুতে চলে যাবে। ঠিক আছে, আদি বিন্দুতে যে গিয়ে অপর যে দুইটা ভেক্টর আছে তাদেরকে কি করতে চাবা, যোগ করতে থাকবা। ঠিক আছে, তাহলে এবি প্লাস কত, বিসি। অর্থাৎ আমাকে এখন এসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এবি প্লাস কত, বিসি। এরকম করে ভেক্টরগুলা সাধারণ সূত্র ব্যবহার করে যোগ করবা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখব ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রের প্রথমে আমরা স্টেটমেন্ট একটু দেখে নিই। দেখো, সমজাতীয় দুটি ভেক্টর কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো আশা করি এখান থেকে আসলে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার ট্রাই করি। তো মনে করো যে ও একটা বিন্দু, তো ওই বিন্দুতে একটা ভেক্টর পি, একটা ভেক্টর দেখানো ডিরেকশন বরাবর কাজ করতেছে, এবং আরেকটা ভেক্টর একই বিন্দুতে কিউ, একটা ভেক্টর এই ডিরেকশনে কাজ করতেছে। ঠিক আছে, তো এখন পি এবং কিউ এই দুইটা ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা আমরা দেখব। ঠিক আছে, তো এই লব্ধিটা হচ্ছে আসলে আমরা নির্ণয় করব ত্রিভুজ সূত্রের সাহায্যে। আগে আমরা নির্ণয় করছিলাম সাধারণ সূত্রের সাহায্যে, এখন এই লব্ধিটা আমরা নির্ণয় করব কোন সূত্রের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। তো ত্রিভুজ সূত্রের মধ্যে কি বলছে একটু দেখি। সমজাতীয় দুটি ভেক্টর আমরা নিলাম, যেহেতু দেখো এই পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর ধরে নিলাম, এরা সমজাতীয়। ঠিক আছে, এখন যেহেতু বলছে যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা এদেরকে কি করতে হবে, আমাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, সেজন্য আমরা একটা ত্রিভুজ নিলাম, মনে করো ত্রিভুজ এবিসি নিলাম। এখন এই ত্রিভুজের দেখো তিনটা বাহু, এবি, বিসি এবং এসি। এখন এই তিনটা বাহুর যে কোনো দুইটা সন্নিহিত বাহু দ্বারা আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে দুটি ভেক্টর দেওয়া আছে তাদের মানে যাদের লব্ধি আমরা নির্ণয় করতে চাচ্ছি, তাদেরকে আমরা এই ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে কি করব, সূচিত করার ট্রাই করব। ঠিক আছে, তো প্রথমে আমরা পি ভেক্টরটাকে কি করলাম, এবি বাহু বরাবর কি করলাম, সেট করলাম এবং ডিরেকশন দিলাম কোন বরাবর, এই বরাবর। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কিউ যে ভেক্টরটা আছে সেটাকে আমরা বিসি বাহু দ্বারা কি করলাম, সূচিত করলাম এবং ডিরেকশন দিলাম এই বরাবর। দেখো জিনিসটা একই ক্রমে অটোমেটিক কি হয়ে গেছে, গৃহীত হয়ে গেছে, একই ক্রমে হয়ে গেছে। অর্থাৎ দুইটারই কি হচ্ছে, মানে এটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ আমরা ধরতে পারি যে কি অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছে। ঠিক আছে, তো খেয়াল করো এখানে এই জিনিসটা একই ক্রমে নিয়ে ফেলছি। তো আমাদের কিন্তু শর্তটা ফিল আপ হয়ে গেছে। দেখো এখানে কি বলছে, সমজাতীয় দুটি ভেক্টর কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের করা হলে। ঠিক আছে, এরপর বলছে কি ত্রিভুজের তৃতীয় বাহুটি। এখন ত্রিভুজের তৃতীয় আরেকটা বাহু আছে না, এসি, তাহলে এই বাহুটি আমাদের কি নির্দেশ করবে বলছে, বিপরীত ক্রম। তাহলে এই ক্রমটা কোন দিকে, দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্রম। ঠিক আছে, তাহলে এটার বিপরীত ক্রম কোন দিকে হবে, এই দিকে হবে। ঠিক আছে, তাহলে এই যে বিপরীত ক্রমে যে বাহুটা নিছি, এই যে দেখো বিপরীত ক্রমে এই দিক ডিরেকশনে, সেই বিপরীত ক্রমে যে বাহুটা নিছি সেই বাহুটার মান এবং ডিরেকশন, এদের লব্ধির মান ও কি নির্দেশ করবে,
দিক নির্দেশ করবে, ঠিক আছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি আসলে যে ত্রিভুজ এবিসি এর পি এবং কিউ ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে আসলে আলটিমেটলি কি এসি ভেক্টরটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে আসলে বলতে পারবো কি, দেখো এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস কত বিসি ভেক্টর। দেখো তো ভালো করে, এসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত এবি ভেক্টর প্লাস কত বিসি ভেক্টর। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে আর ভেক্টর, মানে এটাকে আমরা যদি আর দ্বারা সূচিত করি তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি কি, মান বসালে এবি ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর এবং বিসি ভেক্টর মানে হচ্ছে কি কিউ ভেক্টর। তো আমরা মান বসা দিলাম। এরপর দেখা যাচ্ছে কি আলটিমেটলি আমাদের এই আর ভেক্টর সমান, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের আসলে আলটিমেটলি কি লব্ধি। এটা হচ্ছে তৃতীয় বাহুটা আমাদের কি নির্দেশ করতেছে, উক্ত দুইটা বা ভেক্টরের কি নির্দেশ করতেছে, লব্ধি নির্দেশ করতেছে। আশা করি তোমরা এই সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো আমরা আমাদের পরবর্তী সূত্রটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে সামান্তরিক সূত্র। তো এই সূত্রটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তো প্রথমেই আমরা জেনে নিই সামান্তরিক সূত্রের যে স্টেটমেন্টটা সেটা। তো স্টেটমেন্টে বলা হয়েছে যে কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিক নির্দেশ করা যায়, তবে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, স্টেটমেন্ট থেকে আমরা আসলে তেমন কিছু এখন বুঝতে পারবো না, এবং স্টেটমেন্টটা কিন্তু আমাদের আবার মুখস্থ করতে হবে। তো এখান থেকে আসলে না বুঝে মুখস্থ করা যাবে না। তো ওই জন্য আমরা আগে চিত্রের সাহায্যে জিনিসটা বুঝে নিই, তাহলে দেখা যাবে স্টেটমেন্টটা তোমাদের জন্য একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমে মনে করি আমরা ও একটা বিন্দু বা কণা, সেই কণাতে পি এবং কিউ দুইটা ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত আছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আবার বলছি যে ও একটা কণা, যে কণার উপর একই সাথে দুইটা ভেক্টর পি এবং কিউ ক্রিয়ারত আছে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই দুইটা ভেক্টরের লব্ধির ফলে মানে কণাটার উপর কি প্রভাব ফেলে, মানে কণাটার উপর কি প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। তো সেটাই হচ্ছে আসলে এদের লব্ধি, ঠিক আছে। মানে পি এবং কিউ ভেক্টরের লব্ধিটা হবে এই কণাটার উপর যে প্রভাবটা আমরা পাবো সেটা, ঠিক আছে। তো আসলে সামান্তরিক সূত্রের সাহায্যে সেই লব্ধিটা আমরা নির্ণয় করতে পারি। তো সামান্তরিক সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এখন সামান্তরিক সূত্রের শর্ত মতে আমাদের এই দুইটা বাহুকে, মানে এই দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বিবেচনা করে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো আমরা অঙ্কন করলাম সামান্তরিক এ ও সি বি। এখন দেখো সামান্তরিক এ ও সি বি এর ও এ বাহু দ্বারা আমি কিউ ভেক্টরকে ডিনোট করছি এবং ও সি বাহু দ্বারা পি ভেক্টরকে কি করছি, ডিনোট করছি, ঠিক আছে। তাইলে আমি এখন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা আমার যে কাঙ্ক্ষিত দুটি ভেক্টর সেগুলোকে আমরা কি করলাম, ডিনোট করলাম। এখন দেখো এই দুটি ভেক্টরের লব্ধি হবে কোন দিকে, এখান থেকে যে কর্ণটা অঙ্কন করব, মানে ও বিন্দুগামী যে কর্ণটা আমরা পাবো, সে কর্ণটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের কি নির্দেশ করবে, লব্ধির, মানে পি ও কিউ এর লব্ধির মান নির্দেশ করবে। এবং যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা আসলে কি নির্দেশ করবে, আমাদের লব্ধির দিক নির্দেশ করবে, ঠিক আছে। অর্থাৎ তুমি এখান থেকে একটু জিনিস বোঝার ট্রাই করো যে কোন একটা বস্তুকে যদি বা কোন একটা কণাকে যদি একজন ব্যক্তি পি বলে এই দিকে টানে এবং আরেকজন ব্যক্তি কিউ বলে যদি এই দিকে টানে, তাহলে বস্তুটার মানে সরণটা কোন দিকে হবে, এই দিক বরাবর হবে। এবং লব্ধি যে বলটা অনুভব করবে সেই বলটা হচ্ছে এই যে রেখা যেটা দেখতেছো, সেই রেখাটার বা রশ্মিটার হচ্ছে কি দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে আমাদের কি নির্দেশ করবে, ওই যে ওদের লব্ধির মানটা নির্দেশ করবে। এবং যে ডিরেকশনটা দেখতেছো, এই ডিরেকশনে বস্তুটা আসলে কি করবে, সরণ করবে, মানে লব্ধি একটা বল অনুভব করবে, অর্থাৎ লব্ধিটা এই বরাবর ক্রিয়াশীল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, তো এখানে আমরা আসলে এই যে এই পোরশনটাকে আমরা একটা ত্রিভুজ বিবেচনা করতে পারতেছি না। দেখো তো ও বি সি, ও
ও বি সি একটা ত্রিভুজ না, ঠিক আছে? তো এই ত্রিভুজের মধ্যে আমরা চাইলে কিন্তু আমাদের যে ত্রিভুজ সূত্র সেটাও অ্যাপ্লাই করতে পারি বা সাধারণ সূত্র সেটাও অ্যাপ্লাই করতে পারি, মানে লব্ধি নির্ণয় করার জন্য। খেয়াল করো তো, তো এখানে আসলে ও ভেক্টরটাকে আমরা এখানে চাইলে রিপ্লেস করতে পারবো, যে কাজটা আমরা গত দুইটি সূত্রের মধ্যে করেছি, ঠিক আছে? তাহলে এই যে সমান্তরালে আমরা কি করলাম, সিবি বরাবর আমরা আমাদের কিউ ভেক্টরকে কি করলাম, রিপ্লেস করলাম, ঠিক আছে? তো রিপ্লেস করার পর খেয়াল করো ও বি সি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে বলতে পারি আরো যে আমাদের যে আর ভেক্টরটা, মানে লব্ধি যে ভেক্টরটা, সেটা ইয়ার সাথে তোমার পি ভেক্টরের সাথে থিটা কোণে কি আছে, ক্রিয়ারত আছে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট সামান্তরিক সূত্র থেকে কি পেয়ে গেলাম, মানে দুইটি ভেক্টরের লব্ধির মান এবং দিক পেয়ে গেলাম। তো মানটা হচ্ছে আসলে এই যে ও বি ভেক্টরের মান, এবং দিকটা হচ্ছে সেই ভেক্টরটা পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে সেটাই হচ্ছে এর দিকটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র বা সামান্তরিক সূত্র, এগুলোর কিন্তু দুইটা এটার কিন্তু মানে এগুলোর কিন্তু তুমি কিন্তু যদি ব্যবহার করতে চাও, মানে সামান্তরিক সূত্র বলো, ত্রিভুজ সূত্র বলো বা তোমার সাধারণ সূত্র বলো, তো এই সূত্রগুলো যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই গ্রাফিক্যাল মেথড কি করতে হবে, ফলো করতে হবে। স্পেশালি হচ্ছে সাধারণ সূত্র এবং যে ত্রিভুজ সূত্র আছে সেটা তুমি যদি ফলো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই গ্রাফিক্যাল মেথডেই এই যে প্রবলেমটা সলভ করা লাগবে বা লব্ধিটা নির্ণয় করা লাগবে, শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডে। কিন্তু সামান্তরিক সূত্র একই সাথে তুমি গ্রাফিক্যাল মেথডেও করতে পারবা, আবার ম্যানুয়ালি করতে পারবা, ঠিক আছে? তো সামান্তরিক সূত্রের এটাই হচ্ছে আসলে বিশেষত্ব, যে সামান্তরিক সূত্রের মানটা তুমি চাইলে কি করতে পারো, গ্রাফিক্যালিও করতে পারো, আবার কি ম্যানুয়ালিও করতে পারো। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে গ্রাফিক্যাল পদ্ধতি, অর্থাৎ তোমাকে কোন একটা ভেক্টরের দুইটা ভেক্টরের মান যদি দেয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেয়া থাকে, তাহলে তুমি এইভাবে মানগুলা নিয়ে, মানে প্রপার ডিসটেন্সটা নিয়ে, মানে পরিমাপটা নিয়ে তোমাকে এইভাবে একটা সামান্তরিক আঁকতে হবে, এবং সামান্তরিকের একটা কর্ণ পাবে, সেই কর্ণটা পরিমাপ করে পরে স্কেল দিয়ে সেই স্কেলের মানটাকে এটার সাথে কম্পেয়ার করে মানটা নির্ণয় করতে হবে, এবং যে কোণটা পাবা সেই কোণটা হচ্ছে ওইটা ডিরেকশন হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে কোনটা গেল, গ্রাফিক্যাল মেথডে গেল। তো যে গ্রাফিক্যাল মেথডটা আসলে আমরা এখানে এই লেভেলে আমরা এটা অ্যাপ্লাই করব না, ঠিক আছে? আমরা এটা মানে আমাদের এই লেভেলে দরকার নাই। তো আমরা আসলে এই লেভেলে কোনটা করব, এই লেভেলে আমরা ম্যানুয়ালি যেটা করা যায় সেটাই করব, অর্থাৎ আর এর মানটা আমরা এখানে নির্ণয় করে ফেলবো। দেখো আর এর মানটা আমরা চাইলে এখানে জ্যামিতিক পদ্ধতিতে কি করে ফেলতে পারি, নির্ণয় করে ফেলতে পারি, ঠিক আছে? এবং থিটার মানটাও আমরা কি করতে পারি, জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তো আর এর মানটা আসলে আমরা আলফা, পি এবং কিউ ব্যবহার করে একটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো, এবং থিটার মানটাও আমরা চাইলে কি পি, কিউ এবং আলফার মানের সাহায্যে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো চলো আমরা ম্যানুয়ালি কিভাবে করব সেটা একটা সূত্রের সাহায্যে জেনে নিই। তো এই সূত্রগুলোর আসলে নির্দিষ্ট প্রমাণ আছে, সেই প্রমাণগুলো আমরা আজকের ক্লাসে পড়ব না, অন্য একটা ক্লাসে আমি জাস্ট প্রমাণটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে জাস্ট দেখি যে এই যে আর ভেক্টর যেটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু শুধু পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ দ্বারা যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের যোগ বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা মানের সাথে পি এবং কিউ এর মানের সাথে তাদের মধ্যবর্তী যে ডিরেকশন সেটা অনেক বড় একটা ফ্যাক্টর, সো আমরা এটা জেনারেলি যোগ করতে পারবো না। ওই জন্য আমাদের এটা এই যে আর এর যে মানটা সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের একটা নির্দিষ্ট সূত্র ফলো করতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু √p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে p এবং q হচ্ছে দুইটা ভেক্টর যেটা ও বিন্দুতে একই সাথে ক্রিয়াশীল আছে, এবং আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তো আমরা এই সূত্র ব্যবহার করে তাহলে আমরা কি করতে পারবো, লব্ধির মানটা নির্ণয় করে ফেলতে পারবো, মানে পি এবং কিউ ভেক্টরের লব্ধির মানটা নির্ণয় করতে পারবো। এবং আমরা যদি দিক নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, tan θ = q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, ঠিক আছে? এই সূত্রটা আমরা কখন ইউজ করব, যখন আমরা মান নির্ণয় কোণ নির্ণয় করতে চাইবো বা ডিরেকশন নির্ণয় করতে চাইবো তখন। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে হচ্ছে থিটার মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো থিটার মানটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের জাস্ট থিটাটাকে পরে ক্যালকুলেশন করার পর থিটাটাকে আলাদা করে আমরা নির্ণয় করবো, তখনই আমরা কি পেয়ে যাব, মানে ডিরেকশনটা পেয়ে যাব।
তো এই সূত্রটা আমাদের ইজিলি মনে থাকবে আশা করি, কিন্তু এই সূত্রটাতে একটু আমরা প্যাচ লাগাই ফেলি। তো এই যাতে প্যাচটা না লাগে সেজন্য আমি তোমাদের একটা আজকে ট্রিক শিখিয়ে দিচ্ছি যে কিভাবে প্যাচটা লাগবে না। তো তোমরা একটু খেয়াল করো যে এখানে আমাদের যে থিটাটা, সেই থিটাটা আমরা চাইলে কিন্তু পি এর সাথেও দেখাতে পারতাম, আবার কিউ এর সাথেও দেখাতে পারতাম, ঠিক আছে? তো এখন যে থিটাটা, সেই থিটাটা হচ্ছে পি এর সাথে বর্তমানে। তো যার সাথে তুমি এখন আপাতত এতটুকু মনে রাখো যে যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা হয়ে নিচে যাবে। দেখো ট্যান থিটা লিখে কি করবা, যার সাথে কোণ উৎপন্ন হবে সে একা হয়ে কি হবে, নিচে যাবে, যে নিচে গেছে। এবং বাকি টার্মগুলোর সাথে কি হবে, মানে সাইন এবং সাইন আলফা এবং কস আলফার সাথে কি হবে, শুধুমাত্র কিউ গুণ হবে, এখানে কিন্তু পি টার্ম আসবে না, ঠিক আছে? এই টার্মটা একটু মনে রাখিও, জাস্ট কি মনে রাখবা, যার সাথে কোণ উৎপন্ন হবে সে একা হয়ে নিচে যাবে, এবং উপরে সাইন আলফা নিচে কস আলফা থাকবে, এবং সাইন আলফা এবং কস আলফা প্রত্যেকের সাথে কি হবে, শুধুমাত্র বাকি টার্ম যেটা থাকবে, যেমন এক্ষেত্রে হচ্ছে কিউ, কিউটা কি হবে, গুণ হবে, ঠিক আছে? তো আমি আবার বলছি যে এই দুইটা সূত্রের প্রমাণ আমরা নেক্সট কোন একটা ক্লাসে দেখাবো। তো আপাতত জাস্ট সূত্রটা মুখস্থ রাখো, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ইউজ করব, এবং লব্ধির দিক নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন জাস্ট এই থিওরিটার উপর একটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা সলভ করলে আসলে আশা করি তোমাদের যে কনফিউশনগুলো এখনো কাজ করতেছে সে সবগুলো কনফিউশন দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা সামান্তরিক সূত্রের উপর একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো এই সমস্যাটা সমাধান করলে আশা করি তোমাদের যে কনফিউশনটা ছিল বা কনফিউশনটা এখনো রয়ে গেছে সে কনফিউশনটা দূর হয়ে যাবে। তো প্রশ্নটা হচ্ছে কিরকম, 5 নিউটন এবং 10 নিউটন মানের দুইটি বল কোনো বিন্দুতে একই সময়ে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে এদের লব্ধির মান ও দিক নির্ণয় করার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো চলো জিনিসটার জন্য আমরা আগে একটা রাফ একটা চিত্র আঁকি। তো মনে করো ও বিন্দুতে 5 নিউটন এবং 10 নিউটন বল ক্রিয়ারত আছে, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি, এবং 5 নিউটন বল যে বরাবর ক্রিয়ারত আছে সেটাকে আমরা পি ভেক্টর হিসেবে নাম দিলাম, এবং 10 নিউটন বলটা যে বরাবর ক্রিয়ারত আছে এবং সেটাকে নাম দিলাম আমরা কিউ ভেক্টর। তো যেহেতু আমরা এই প্রবলেমটা সামান্তরিক সূত্রের মাধ্যমে কি করব, সলভ করব, সেজন্য আমরা এই দুইটা বাহুকে, এই দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বিবেচনা করে এক সামান্তরিকটি কমপ্লিট করি, ঠিক আছে? তো এখন সামান্তরিকটি কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু এই বিন্দুতে আমার বল ভেক্টর দুইটি ক্রিয়ারত আছে, সো এই বিন্দুগামী যে ভেক্টরটা পাবো, মানে এই বিন্দুগামী যে কর্ণটা পাবো, সেই কর্ণটা এই দুইটা বলের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সো কর্ণটা আমরা এঁকে ফেললাম এবং সেটার নাম দিলাম কত, আর। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই আর ভেক্টরটা এখন আমি ধরি যে পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত আছে, ঠিক আছে? তো আমাদের চিত্র আঁকা শেষ। তোমরাও চাইলে এরকম রাফ একটা চিত্র আঁকতে পারো। তো দেখো আমাদের এখন লিখে ফেলি যে কোন কোন টার্মগুলো আমাদের দেওয়া আছে। তো পি এর মান কত দেওয়া আছে, পি ভেক্টরের মান দেওয়া আছে 5 নিউটন, এবং কিউ ভেক্টরের মান দেওয়া আছে 10 নিউটন, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, এবং আমাদের বের করতে হবে আর, মানে তাদের লব্ধির মান কত, এবং লব্ধিটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে সেটা নির্ণয় করব আমরা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা লব্ধির মান নির্ণয় করার জন্য কোন সূত্রটা ইউজ করব? আচ্ছা, তার আগে একটু বলে নিই যে এখানে আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ লিখতে পারি। তো এই সূত্রটা আমরা আসলে ইউজ করতে পারবো শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডের ক্ষেত্রে, ঠিক আছে? গ্রাফিক্যাল মেথডের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো। আমরা যদি জেনারেলি এই যোগটা আসলে জেনারেল যোগ না, মানে হচ্ছে বীজগাণিতিক যোগ না। তো তুমি যদি এখানে 5 আর 10 যোগ করে 15 বসা দাও, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এখানে কোণটা একটা বড় একটা ফ্যাক্টর। সো এই সূত্র আমরা শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডের ক্ষেত্রে ইউজ করতে পারবো, এবং এই সূত্রের ডেরিভেশন করার পর যে এটার একটা মান এবং দিকের জন্য যে আলাদা আলাদা সূত্র এসেছিল, সেই সূত্রগুলো ইউজ করে আমরা কি করব, ওই যে ভেক্টরদের লব্ধির মান নির্ণয় করব এবং দিক নির্ণয় করব। তো প্রথমে আমরা মানটা নির্ণয় করি। মান নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা আছে, যে r = √p² + q² + 2pq cos α, এই সূত্রটা ইউজ করব। তো এখানে মানগুলো ইনপুট দিয়ে দিই, মানগুলো ইনপুট দিয়ে দিলাম। p এর মান 5 এবং q এর মান 10 এবং তারপর হচ্ছে আলফার মান 60। তো এটা ক্যালকুলেশন করার পর আমরা পাবো হচ্ছে r =
13.228 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে 5 নিউটন এবং 10 নিউটন বল যদি পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তবে তাদের লব্ধি হবে কত? 13.228 নিউটন। তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে কোণ নির্ণয়, মানে কোণটা কিভাবে নির্ণয় করব বা লব্ধির দিকটা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, লব্ধিটা আমরা এখানে ধরে নিছি যে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে? পি ভেক্টরের সাথে বা 5 নিউটন বলের সাথে কিন্তু কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব? কোন সূত্র ইউজ করব? tan থিটা সূত্রটা ইউজ করব, যেটা আমরা মূল সূত্র পড়ার সময় শিখছিলাম। তো tan থিটা = q sin আলফা ডিভাইডেড বাই p + q cos আলফা। তো তোমাদের আবার একটা ট্রিক্স বলে রাখি, সেটা হচ্ছে যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা হয়ে কিউতে যাবে, নিচে যাবে, এবং বাকি যে টার্মটা থাকবে মানে q, তো এই সেই টার্মটা বাকি sin আলফা এবং cos আলফার সাথে গুণ আকারে থাকবে এবং এইভাবে লিখবো আমরা। ঠিক আছে, তো ট্রিক্সটা একটু মাথায় রাখিও, সেটা হচ্ছে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে একা হয়ে নিচে যাবে, মানে তার সাথে কোনো ধরনের সাইন বা কস টার্ম থাকবে না। এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য একটা ট্রিক্স বললাম। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা কি করব? মানগুলো ইনপুট দিয়ে দিব, মানগুলো ইনপুট দিয়ে দিই। তো এখানে মানগুলো ইনপুট দেওয়ার পর আমরা থিটা লিখতে পারি tan ইনভার্স, থিটা tan ইনভার্স কত লিখতে পারি? tan sin আলফা ডিভাইডেড বাই 5 প্লাস tan cos আলফা লিখলাম। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার পর আমরা থিটার মান পাবো 40.89 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে লব্ধি, সে লব্ধিটা পি ভেক্টরের সাথে বা 5 নিউটন বলের সাথে 40.89 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে আনসারটা কিভাবে লিখবো, মানে এই টাইপের যদি কোনো একটা কোয়েশ্চেন আসে তাহলে সেটার আনসারটা আমরা কিভাবে লিখবো। তো আনসার লেখার সময় এই চিত্রটা তোমরা চাইলে আঁকতেও পারো, না আঁকতে পারো, তবে আঁকলে ভালো হয় আর কি। ঠিক আছে, তো আনসার লেখার সময় তোমাকে এই পুরো কথাটা লিখতে হবে এখানে, যে প্রদত্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান 13.228 নিউটন। দেখো 228 নিউটন, এবং সেটা কোন বলের সাথে কত ডিগ্রি কোণে সেটা অবশ্যই বলে দিতে হবে। দেখো 5 নিউটন বলের সাথে বা 5 নিউটন বলের ক্রিয়ারেখার সাথে 40.89 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই প্রবলেমটা যদি বুঝে থাকো বা প্রবলেমের সলভটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এই রিলেটেড অনেকগুলো প্রবলেম নিজেরাই সলভ করতে পারবা। তো তোমাদের জন্য একটা প্রবলেম থাকতেছে, সেটা তোমরা নিজেরা সলভ করবা। তো দেখি যে প্রবলেমটা কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমরা এই প্রবলেমটা নিজেরা সলভ করবা। ঠিক আছে, অবশ্যই চিত্র আঁকবা, রাফ একটা চিত্র আঁকবা এবং সামান্তরিক সূত্রের সাহায্যে এটা সলভ করবা। সামান্তরিক সূত্রের মধ্যে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয়ের জন্য যে সূত্র ইউজ করছি, দুইটা সূত্র ইউজ করছি, সেই দুইটা সূত্র ইউজ করেই তোমরা এই প্রবলেমটা চাইলে সলভ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আরো একটা নতুন টপিকে চলে যাই। তো এই টপিকটা হচ্ছে আসলে সামান্তরিক সূত্রের স্পেশাল কতগুলা কেস নিয়ে। তো স্পেশাল কেসগুলো আসলে বানানো হয়েছে কিসের উপর বেস করে? এগুলো বানানো হয়েছে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ ছিল আলফার মানের উপর বেস করে এই স্পেশাল কেসগুলো বানানো হয়েছে। তো এগুলো আমরা কেন শিখবো, স্পেশাল কেসগুলো আমরা কেন শিখবো? স্পেশাল কেসগুলো শেখার একটাই কারণ, যাতে কোন একটা ম্যাথ করার সময় যদি যে ম্যাথের টার্মগুলো যদি স্পেশাল কেসের সাথে যদি মিলে যায়, তাহলে আমরা সরাসরি সামান্তরিক সূত্র ইউজ না করে জাস্ট স্পেশাল কেসের থেকে যে সূত্রগুলো পাবো লব্ধির মান ও দিক নির্ণয়ের জন্য, সেগুলা ইউজ করে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এটা শেখার একটাই কারণ, যাতে আমি তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে পারি, মানে তাড়াতাড়ি আনসারটা দিতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের টাইম কম লাগবে আর কি। ঠিক আছে, তো চলো আমরা এই ক্ষেত্রে টোটাল 3টা স্পেশাল কেস পড়বো। তো চলো দেখে নিই আমাদের স্পেশাল কেসগুলো কি কি। প্রথম স্পেশাল কেসটা হবে আসলে ভেক্টর দ্বয় উভয় যদি একই দিকে ক্রিয়ারত থাকে, অর্থাৎ আলফার মান যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধির মান ও দিক কিরূপ হবে সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে 2 নাম্বার কেসটা হচ্ছে কিরকম, ভেক্টর দ্বয় যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত থাকে, অর্থাৎ আলফার মান 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে আমরা লব্ধির মান ও দিক কিভাবে ইজিলি নির্ণয় করা যায় সেটা দেখব। এবং সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়ারত থাকলে, অর্থাৎ আলফার মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধির মান ও দিক কিরূপ হবে সেটা আমরা দেখব। তো চলো আমরা প্রথমেই থাকতেছে আমাদের জন্য যে ভেক্টর দ্বয় যদি উভয়ই
একই দিকে ক্রিয়ারত থাকে তবে সেক্ষেত্রে আলফার মান 0 ডিগ্রি। ঠিক আছে, এই কেসের ক্ষেত্রে আমরা লব্ধির মান দিক নির্ণয় করি। তো প্রথমে আমরা চিত্রের সাহায্যে জিনিসটা বোঝার ট্রাই করি। মনে করো ও একটা পয়েন্ট যেখানে পি একটা ভেক্টর দেখানো ডিরেকশন বরাবর এই ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে, এবং কিউ আরেকটা ডিরেকশন আরেকটা ভেক্টর যেটা একই ডিরেকশনে কাজ করতেছে, একই দিকে কাজ করতেছে। ঠিক আছে, এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত সেটা আমরা এখান থেকেই বুঝতেছি। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি ভালো করে খেয়াল করো। তোমাকে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই তাদের পাদবিন্দুকে এক জায়গায় মিলিত করতে হবে। ঠিক আছে, এক জায়গায় মিলিত করলে তবে তুমি তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারবে। তো এই দুটো ভেক্টরের পাদবিন্দুকে যদি আমি একটা জায়গায় মিলিত করি তাহলে এই ক্ষেত্রে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর বসে যাবে। ঠিক আছে, তো যার ফলে এদের মধ্যবর্তী কোণ থাকবে কত 0 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো কোণ ক্রিয়েট হবে না। একটা রেখা আরেকটা রেখার উপর যেহেতু থাকবে, সো এদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এই ক্ষেত্রে আলফার মান কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জাস্ট এই ক্ষেত্রে মানে লব্ধির মানটা কিরূপ হবে সেটা আমরা একটু দেখি। তো লব্ধির মান নির্ণয়ের জন্য মানে এটা যেহেতু আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতেছি, সেই সামান্তরিক সূত্রে আমরা লব্ধির মান নির্ণয়ের জন্য কোন সূত্রটা শিখছিলাম? এই সূত্রটা শিখছিলাম, r = √p² + q² + 2pq cos আলফা। তো এই ক্ষেত্রে আমরা মান বসাই দিই, এই যে আলফার মানটা এই ক্ষেত্রে বসাই দিই, যেহেতু স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা আলফার মানটা বসালে 0 ডিগ্রি বসাই দিলাম। তো cos 0 এর মান কত জানো তুমি? 1। সো আমরা cos 0 সমান কত লিখলাম? 1 লিখলাম। এবং ভালো করে খেয়াল করো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? p + q হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তো এখানে এটাকে ক্যালকুলেট করার পর আমরা পাবো হচ্ছে r = p + q। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখতেছি যে দুইটা ভেক্টর যদি একই দিকে কোন একটা বিন্দুতে একই সময়ে যদি ক্রিয়ারত থাকে তবে তাদের যে মানের যোগফল সেটাই হবে আমাদের লব্ধির কি মান। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে লব্ধির মান সমান ভেক্টর দ্বয়ের মানের যোগফল। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে আমরা নিজেরাই একটু চিন্তা করলেই আমাদের সাথে প্রতিনিয়ত এই জিনিসটা ঘটে যে মনে করো কোনো একটা জিনিস টানতেছে কেউ একজন, তো উনি একা মনে করো এটা টেনে নিয়ে যেতে পারতেছে না, তো আরেকজন একসাথে টানে বা আরো 2-3 জন একসাথে টানে, একই দিকে টানে। ঠিক আছে, তাহলে একই দিকে টানলে দেখা যায় জিনিসটা ওই জায়গা থেকে সরে যাচ্ছে ইজিলি। অর্থাৎ কি, মানে আগে কম বল প্রয়োগ করা হয়েছে, এখন একই বল প্রয়োগ করা হচ্ছে, মানে একই ধরনের বল আরো অনেকজন যেহেতু প্রয়োগ করতেছে, সবগুলা বলের লব্ধি হয়ে এটা বলটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই জন্য জিনিসটা আগে যেহেতু সরে নাই, মানে এখন সরে যাচ্ছে, অনেকটা এরকমই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন লব্ধির দিকটা নির্ণয় করব। তো লব্ধির দিক কোন দিকে হবে? দুইজন ব্যক্তি যদি কোনো একটা বস্তুকে এই দিকে টানে, তাহলে বস্তুটা কোন দিকে সরে যাবে? তোমরা নিজেরাই বুঝতেছো যে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বস্তুটা ভেক্টর দুটি যেদিকে কাজ করে সেদিকে সরে যাবে। তো এটা হচ্ছে আমাদের কি, মানে একটা নিজেরা চিন্তা করে যেটা বললাম, যে নিজেদের চিন্তা শক্তি থেকে বললাম যে এটা হচ্ছে বস্তুটা ভেক্টর দ্বয়ের কি যেদিকে কাজ করবে সেদিকে সরে যাবে। তো চলো আমরা একটু থিওরিটিক্যালি প্রমাণ করার ট্রাই করি জিনিসটা। তো আমরা মনে করলাম আমাদের লব্ধিটা পি ভেক্টরের সাথে পি এর সাথে, মানে আমাদের লব্ধিটা পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে, মানে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন থিটার মানটা নির্ণয় করব। চলো, থিটার মান কত আসবে? এখানে যেহেতু আলফার মান কত ডিগ্রি 0 ডিগ্রি ইনপুট দিলাম, তাহলে এখানে সবকিছু মিলে আমাদের থিটার মানটা আসতেছে 0 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখান থেকে বলা যায় যে উভয় ভেক্টর যেদিকে ক্রিয়াশীল লব্ধির দিকও সেদিকে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা আমাদের 2 নাম্বার কেসে চলে যাই। ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, এখন ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করা মানে হচ্ছে আলফার কোণ, মানে আলফার মান কত ডিগ্রি হওয়া? 180 ডিগ্রি হওয়া। তো চলো আমরা একটু চিত্রের সাহায্যে জিনিসটা বোঝার ট্রাই করি। মনে করো এটা একটা ব্লক, সেই ব্লকটাকে একজন ব্যক্তি বা মানে কোনো একটা ভেক্টর মনে করো এই দিক বরাবর কাজ করতেছে, মানে পি ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে, এবং কিউ আরেকটা ভেক্টর যেটা এই দিক বরাবর ক্রিয়ারত আছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো যে এখানে একটা ভেক্টর কাজ করতেছে এদিক বরাবর এবং আরেকটা ভেক্টর কাজ করতেছে কোন দিক বরাবর? এদিক বরাবর। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নিতে চাচ্ছি। ঠিক আছে, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি নিতে চাই আমাদের কি করতে হবে? এদের পাদবিন্দুগুলা, মানে এদের যে ইনিশিয়াল যে পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলাকে আমাদের এক জায়গায় মিলিত করতে হবে। তো মিলিত করলাম এই জায়গায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত পাইছো? 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু আমরা 180 ডিগ্রি কেন সেটা বুঝলাম। তো চলো এক্ষেত্রে আমরা লব্ধির মান নির্ণয় করব। তো লব্ধির মান নির্ণয় করার জন্য আমাদের যে বিখ্যাত সূত্র আছে সেটা ইউজ করব। দেখো r = √p² + q² + 2pq cos আলফা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট মানটা বসাই দিই। মানটা বসালে কি আসতেছে? এই যে আলফার মানটা বসাই দিলাম। এর পরের লাইনটা যদি আমরা লিখতে পারি তাহলে কিভাবে? দেখো cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, cos 180 ডিগ্রির মান কত? -1, আমরা সেটা জানি।
তো এখন -1 বসালে তাহলে এখানে মানটা বসালে আসলে এটা আসবে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করিও জিনিসটা। দেখো এটা আমি দুইভাবে মানে সাজাতে পারি। কিভাবে? পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কত, কিউ স্কোয়ার, এভাবে একবার সাজাতে পারি। তো এইভাবে সাজালে আমরা কি লিখতে পারি, পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারি। ভালোভাবে খেয়াল করবা, এটা হচ্ছে একভাবে সাজাতে পারি। আরেকভাবে সাজাতে পারি কিভাবে, কিউ স্কোয়ার মাইনাস 2pq প্লাস পি স্কোয়ার। তো যদি এইভাবে লিখি তাহলে কিভাবে সাজাতে পারি, কিউ মাইনাস পি হোল স্কয়ার, মানে এইভাবেও লিখতে পারি। অর্থাৎ আমি চাইলে কিভাবে লিখতে পারতেছি, পি মাইনাস কিউ হোল স্কয়ারও লিখতে পারতেছি, আবার কিউ মাইনাস পি হোল স্কয়ারও লিখতে পারতেছি। অর্থাৎ দুইটা কেসই কি হচ্ছে, সম্ভব হচ্ছে। অর্থাৎ পি মাইনাস কিউও সম্ভব হচ্ছে, কিউ মাইনাস পিও সম্ভব হচ্ছে। সেজন্য আমরা কি লিখবো, আর ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। তো ডিফারেন্স এই চিহ্নটার অর্থ হচ্ছে যে এখানে যে মানটা বড় সেই মান থেকে এই বিয়োগটা আমাদের করতে হবে, মানে আরেকটা মানকে বিয়োগ করতে হবে। যেমন যদি এই ক্ষেত্রে পি এর মান বড় হয় তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখবো পি মাইনাস কিউ, অথবা যদি কিউ এর মান বড় হয় তাহলে আমরা লিখবো আর ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি। বুঝছি? আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো চলো আমরা এবার লব্ধির দিকটা নির্ণয় করি। তো লব্ধির দিক আসলে আমাদের কমন সেন্স থেকে আমরা বলতে পারি, যেমন কোন একটা ব্লককে যদি দুইজন ব্যক্তি দুই দিকে টানে, ঠিক আছে, এখন কোন দিকে ব্লকটা সরে যাবে, অবশ্যই যে ব্যক্তি বেশি বলে টানতেছে সেদিকেই সরে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে ভেক্টরের মান বড় লব্ধি সেদিকে ক্রিয়া করবে, অর্থাৎ আর হবে, মানে এক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি আর হবে কিউ এর দিকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এবার 3 নাম্বার কেসটা দেখি। 3 নম্বর কেসে বলা হয়েছে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়ারত থাকলে, অর্থাৎ এদের আলফার মানের ক্ষেত্রে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। চলো চিত্রের সাহায্যে জিনিসটা একটু খেয়াল করি। মনে করো এই যে এই পয়েন্টটাতে দুইটা ভেক্টর একই সাথে ক্রিয়াশীল, একটা হচ্ছে পি ভেক্টর এবং একটা হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ মানে পরস্পর একের সাথে অপরে কি আছে, লম্বভাবে ক্রিয়ারত আছে, এবং সুতরাং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে করলাম যে এটাকে একটা মানে সামুদ্রিকের দুইটা বাহু বিবেচনা করে যদি আমরা একটা সামুদ্রিক কমপ্লিট করি তাহলে দেখা যাবে তাদের লব্ধিটা এই দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা মনে করলাম যে এদের লব্ধি আর থিটার সাথে মানে পি এর সাথে থিটা কোণে উৎপন্ন করে ক্রিয়ারত আছে, ঠিক আছে। অর্থাৎ আর লব্ধিটা, আর ভেক্টরের লব্ধি মানটা, যে আর ভেক্টরটা আছে মানে এদের লব্ধি ভেক্টরটা, সেই লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়ারত আছে, ঠিক আছে। তো এখন আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অলরেডি দেখাইছি দুইটা পদ্ধতি, তো তোমরা এটা নিজেরা চেষ্টা করিও, ঠিক আছে। কিভাবে লব্ধির মান আর কত হবে সেটা ওই যে সামান্তরিক সূত্রের মধ্যে আমরা যেটা শিখছিলাম, লব্ধির মান নির্ণয়ের জন্য যে সূত্রটা শিখছিলাম সেখানে জাস্ট আলফার মান 90 ডিগ্রি বসালে তুমি আর এর মানটা পেয়ে যাবা, মানে আর এর মানটা পি এবং কিউ এর মাধ্যমে প্রকাশ করবা, এবং লব্ধির যে দিকটা সেটা থিটার মানটাও জাস্ট ওই যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, এই সূত্রটা ইউজ করে তোমরা কি করবা, থিটার মানটা নির্ণয় করবা, ঠিক আছে। তোমরা নিজেরা এই জিনিসটা নিজেরা চেষ্টা করিও, তো আশা করি পাবা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান, ঠিক আছে। দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান মানে দুইটা ভেক্টর দেখো যে কোনো দিকে ক্রিয়া করতে পারে, যে কোনো দিকে ক্রিয়ারত থাকতে পারে, তাহলে কোন ক্ষেত্রে লব্ধির মানটা সর্বোচ্চ হবে সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লব্ধির মান নির্ণয়ের জন্য যে সামান্তরিক সূত্রটা, আমরা সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান নির্ণয় করার জন্য যে সূত্রটা পাইছিলাম সেটা হচ্ছে এটা ছিল যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো দুইটা ভেক্টরের মান তো কোনো পার্থক্য হচ্ছে না, জাস্ট তাহলে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আর এর মানটা মানে লব্ধির মানটা কিসের উপর ডিপেন্ড করতেছে, পি এবং কিউ এর মানের উপর, নিজস্ব মানের উপর, এবং cos আলফার উপর, ঠিক আছে, অর্থাৎ আলফার মানের উপর। তো প্রিয় শিক্ষার্থীরা ঠিক খেয়াল করো, মানে আমি যদি পি কিউ কে ফিক্সড রাখি, মানে এদের মানের কোনো পরিবর্তন আমরা করব না, তাহলে এই ক্ষেত্রে জিনিসটা কিসের উপর ডিপেন্ড করতেছে, মানে cos আলফার উপর, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে cos আলফার উপর যেহেতু ডিপেন্ড করতেছে, তাহলে cos আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে এই পুরা আর এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে, আর যদি cos আলফার মান সর্বনিম্ন হয় পুরা আর এর মানটা কি হবে, সর্বনিম্ন হবে। তো আমরা জানি যে cos আলফার যে রেঞ্জটা সেটা হচ্ছে মানে cos থিটার রেঞ্জ আমরা জানি, সবাই জানি যে -1 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখানে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে কত, +1। অর্থাৎ এখানে যদি 1 বসাই, মানে cos আলফার মান যদি 1 বসাই তবে সেক্ষেত্রে এই মানটা সর্বোচ্চ হবে। তাহলে cos আলফার মান যদি 1 হয় তাহলে আলফার মান কত হবে, ক্যালকুলেট করলে এখান থেকে পাবো হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কত, 0 ডিগ্রি,
তো আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি আমরা অলরেডি পড়ছি, দেখো প্রথম কেসটাই ছিল আমাদের আলফা ইজ ইকুয়াল টু কি 0 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটি একই দিকে ক্রিয়ারত থাকে। অর্থাৎ দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে তবে সেক্ষেত্রে লব্ধির সর্বোচ্চ মান পাবো, এবং সেক্ষেত্রে লব্ধির সর্বোচ্চ মানটা আর ম্যাক্সিমাম হচ্ছে ইজ ইকুয়াল টু কত পি প্লাস কিউ, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মানের যোগফলটা হচ্ছে তাদের সর্বোচ্চ মান, মানে লব্ধির সর্বোচ্চ মান। এর চেয়ে বড় মান আমরা আর পাবো না, মানে শুধুমাত্র এই ওরিয়েন্টেশনের জন্য, অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে এই ওরিয়েন্টেশনটার জন্য আমরা কি পাবো, শুধুমাত্র লব্ধির সর্বোচ্চ মানটা পাবো। তো চলো আমরা এবার দেখি লব্ধির সর্বনিম্ন মানটা, মানে সর্বনিম্ন মান কত হবে। তো একইভাবে লব্ধির মান যেহেতু নির্ণয় করতে যাচ্ছি, তো লব্ধি নির্ণয় সূত্রটা লিখে ফেললাম। তো আমরা বলছি যে এই মানটা এখন ডিপেন্ড করতেছে কার উপর, কস আলফার উপর। তো কস আলফার মান সর্বোচ্চ কত হতে পারে +1 এবং সর্বনিম্ন কত হতে পারে -1। তো এখানে আমরা লিখতে পারি যে কস আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, সুতরাং কস আলফা ইজ ইকুয়াল টু কত -1 সর্বনিম্ন মান যেহেতু আমরা চাচ্ছি। সো আমরা আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি লিখবো 180 ডিগ্রি, ঠিক আছে। তো মানে এখানে কি বোঝানো হয়েছে যে আলফা মানে কি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কতটার অর্থ কি ভেক্টর দ্বয় পরস্পরের বিপরীতে কাজ করবে, ঠিক আছে, অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পরের বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে ভেক্টর দ্বয় যদি পরস্পরের বিপরীতে কাজ করে তবে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, লব্ধির সর্বনিম্ন মান পাচ্ছি, অর্থাৎ আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। অর্থাৎ পি ডিফারেন্স কিউ মানে কি তোমাদের অলরেডি বলা হয়েছে যে যদি পিটা বড় হয় তাহলে পি মাইনাস কিউ হবে, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হবে। অর্থাৎ ভেক্টর দ্বয়ের মানের যে পার্থক্য সেই পার্থক্যের সমান হবে তাদের লব্ধির সর্বনিম্ন মান, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এই রিলেটেড একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে প্রশ্নটা আমরা দেখে নিই। দুটি বলের বৃহত্তম লব্ধি 10 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি কত 4 নিউটন। যদি বল দুটি পরস্পর 75 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তবে লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তুমি খেয়াল করলে দেখতে পারবা যে এখানে দুটি বল ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, ঠিক আছে। ক্ষুদ্রতম লব্ধি মানে হচ্ছে ওদের লব্ধির সর্বনিম্ন মানটা, আর বৃহত্তম লব্ধি মানে হচ্ছে লব্ধির বৃহত্তম বা বড় সর্বোচ্চ মানটা, ঠিক আছে। এবং খেয়াল করো এদিকে আমাদের আবার জিজ্ঞেস করা হয়েছে যে ওই দুটি ভেক্টর কোন একটা বিন্দুতে যদি 75 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তবে সেক্ষেত্রে তাদের লব্ধির মান ও দিক কিরূপ হবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এখানে আসলে ভেক্টর দুটির মান সরাসরি দেওয়া নাই, মানে সেটা আমাদের জাস্ট এই দুইটা ক্লু ইউজ করে আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ম্যাথটার দুইটা পার্ট আছে। প্রথম পার্টে আমরা হচ্ছে জাস্ট ভেক্টর দুটি নির্ণয় করব, এর পরের পার্ট হচ্ছে আমরা ভেক্টর দুটি যেহেতু 75 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এবং সেক্ষেত্রে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করব। তো চলো আমরা সলিউশনটা শুরু করি। এক্ষেত্রে আমি প্রথম পার্টটা আমি সলভ করব এবং দ্বিতীয় পার্টটা তোমরা নিজেরাই সলভ করবে, ঠিক আছে। তো এখানে এক্ষেত্রে আমরা কি কি দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি। কি দেওয়া আছে যে লব্ধি সর্বোচ্চ মানকে আমরা ধরলাম আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কত 10 নিউটন, এবং লব্ধি সর্বনিম্ন মান যেটা সেটা হচ্ছে আমরা ধরলাম মানে আর মিনিমাম ইজ ইকুয়াল টু কত 4 নিউটন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ভেক্টর দুটি আমরা জানি না, তো যে কোনো কিছু হতে পারে। সো আমরা ধরে নিলাম যে ভেক্টর দুটি হচ্ছে মানে বল দুটি হচ্ছে পি এবং কিউ, এবং এই ক্ষেত্রে পি ইজ গ্রেটার দেন কিউ, অর্থাৎ পি এর মানটা কিউ হচ্ছে কি বড়, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে আর ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে পি এবং কিউ এর ম্যাক্সিমাম মান আমরা অলরেডি শিখছি যে ম্যাক্সিমাম মান মানে হচ্ছে ওদের মানের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে আমাদের আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ লিখতে পারি। তো আর ম্যাক্সিমামের মান এখানে দেওয়া আছে কত 10 নিউটন, 10 নিউটন আমরা বসালাম, 10 নিউটন ইজ ইকুয়াল টু কত পি প্লাস কিউ। সুতরাং এটাকে আমরা নাম দিলাম কত প্রথম সমীকরণ বা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এরপর যে আমরা আবার কি লিখতে পারি, দেখো আর মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বলছিলাম যে পি ডিফারেন্স কিউ, এবং যেহেতু ক্ষেত্রে পি ইজ গ্রেটার দেন কিউ সো আমরা লিখতে পারি কি পি মাইনাস কিউ। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা পি আর মিনিমামের মানও জানি যে 4 নিউটন, সেই 4 নিউটন মানটা আমরা এখানে বসাই। তাহলে বসালে কি পাচ্ছি 4 নিউটন ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেছি যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ। তো দুইটা আননোনের জন্য দুইটা সমীকরণ পেয়েছি। সো দুইটা যদি আমরা সলভ করি, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম, যদি এই দুটো আমরা কি করি সলভ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা মানে যে ভেক্টর দুইটা সেই দুটো ভেক্টরের কি মান পেয়ে যাব, ঠিক আছে। সেই মানটা কত আসবে, একটা পি এর মান আসবে হচ্ছে 7 নিউটন এবং কিউ এর মান আসবে হচ্ছে 3 নিউটন, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ, মানে সলিউশনের প্রথম পার্টটা কি হলো শেষ হলো। চলো তাহলে আমরা দ্বিতীয় পার্টে চলে যাই।
এই দ্বিতীয় পার্টের মধ্যে কি কি দেওয়া আছে, মানে পি হচ্ছে 7 নিউটন এবং কিউ হচ্ছে 3 নিউটন, অর্থাৎ প্রথম ভেক্টরটা হচ্ছে 7 নিউটন এবং দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে 3 নিউটন, ঠিক আছে। এবং এরা আবার বলছে কোন একটা পয়েন্টে 75 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, অর্থাৎ আলফার মান সেক্ষেত্রে 75 ডিগ্রি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, মানে ভেক্টর দুটির মান দেওয়া আছে এবং সাথে তাদের মধ্যবর্তী কোণও দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এই জাস্ট এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা যে গাণিতিক সমস্যা 1 নাম্বারটা সলভ করছিলাম, যে প্রসেসে, সেই প্রসেসে তোমরা এটা সলভ করবা, ঠিক আছে। আশা করি পারবা, খুবই ইজি জিনিস, আশা করি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসটা আশা করি ভালো লাগছে, তো বুঝতে পারছো সব। তবুও যদি তোমাদের যদি কোনো একটা সমস্যা থেকে থাকে, মানে কোনো একটা টপিক যদি না বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে সেটা ইনফর্ম করবা, ঠিক আছে। আমি তোমাদের সব ধরনের কোয়েশ্চেন আনসার দিতে ট্রাই করব, ঠিক আছে। তো ধন্যবাদ ক্লাসটি করার জন্য। তো এবং তোমরা অবশ্যই আজকের ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে থাকে তোমার বন্ধুর সাথে শেয়ার করবা, সবার সাথে শেয়ার করে ক্লাসটাকে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো এই কাজটা করবা, আর নেক্সট ক্লাস খুব শীঘ্রই নেওয়ার ট্রাই করবো। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো আর নিরাপদ থাকো।